রাস্তাঘাট, সোশ্যাল মিডিয়া, কমেন্ট বক্স, সব জায়গায় মানুষের একটাই প্রশ্ন, চোরেদের রানী আর চোরেদের মোড়ল খোকাবাবু, বেয়াদব খোকাবাবু কবে জেলে ঢুকবে, এটাই সবার ইন্টারেস্ট। কিন্তু শুধু দর্শকবৃন্দ, যে পরিমাণ অবাধ দুর্নীতি সমাজে চলেছিল এবং এই মুহূর্তে আমাদের কাছে যতটা পর্যন্ত তথ্য আমরা কালেক্ট করতে পেরেছি বিভিন্ন সূত্র মারফত, তাতে করে আপনাদের সামনে যে এই মুহূর্তে যে খবরগুলো দিতে চলেছি সেটা যথেষ্ট ইন্টারেস্টিং। না, শুধুমাত্র বলার জন্য বলছি তাই নয়, তার পিছনে নির্দিষ্ট কিছু কারণ আছে, কিছু তারিখ আছে, কিছু ঘটনা আছে, কিছু তদন্ত আছে। সেই সমস্ত মিলে মিশে যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, তাতে এটা মনে হতে পারে যে এই রকম পরিণতি, এই রকম ফাঁসা বোধহয় ভারতবর্ষের কোনো নেতা, কোনো মন্ত্রী কখনো কখনো হয়নি তার এরকম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, আমি একটু আগের একটা এপিসোডে বলেছি যে ওই আগে যে সরকারটা ছিল সেই সরকারটার কিন্তু একজন মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেছিল, কিন্তু পরবর্তীতে একজন মুখ্যমন্ত্রী কিন্তু ছিল না। মুখ্যমন্ত্রী হাজার হাজার মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছিল, আর মডেলটা ছিল ডায়মন্ড মডেল। এইটা আমি আগের একটা এপিসোডে ইঙ্গিত দিয়েছিলাম। বিস্তারিতটা কি? বিস্তারিতটা যদি খুব ঠান্ডা মাথায় ভেবে দেখেন আপনারা, যে একটা কোনো দুর্নীতিতে তদন্ত হলো, সেই তদন্তে কেউ একজন ধরা পড়লো, নির্দিষ্ট নথি প্রমাণের ভিত্তিতে তার বিচার হলো এবং শাস্তি হলো, ব্যাস হয়ে গেল। অন্যান্য রাজ্যে, সে আপনারা বিহারে জমি কেলেঙ্কারি, সঙ্গে পশুখাদ্য কেলেঙ্কারি ধরুন, সে আপনি কেজরিওয়ালের ক্ষেত্রে ধরুন, দিল্লির ক্ষেত্রে হেমন্ত সোরেনের ক্ষেত্রে ধরুন, এরকম আরো অন্যান্য রাজ্যের যত, আরো পিছন দিকে চলে গেলে আরো পাওয়া যাবে। এখন সেই সমস্ত কেলেঙ্কারিতে খেয়াল করে দেখবেন, একটি বা দুটি বা তিনটি কেলেঙ্কারিতে হয়তো পার্টিকুলার সেই নেতা বা সেই মুখ্যমন্ত্রী কোনোভাবে জড়িয়েছেন, নিজে সেই অসাধুতা করেছেন, এবং ভারতবর্ষে সেটা দৃষ্টান্ত, সিটিং মুখ্যমন্ত্রী পর্যন্ত অ্যারেস্ট হয়েছেন এবং জেলে গেছে। এটা দৃষ্টান্ত ভারতবর্ষে। এখন এক্ষেত্রে ব্যাপারটা একটু ব্যতিক্রমী। তার কারণ ওই যে বললাম, এখানে মুখ্যমন্ত্রী একা ছিল না, প্রতিটি গ্রামে, মহল্লায়, ব্লকে, পৌরসভাতে, সব জায়গাতে একটা করে ওই রকম মুখ্যমন্ত্রী বসেছিল, যে মনে করতে এইটা আমার এলাকা, এটা আমার এটা হচ্ছে আমার দেশ মতো একটা জায়গা, যেখানে আমার কথা, আমার আইন, আমার সংবিধান, আমি রাষ্ট্রপতি, আমি প্রধানমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী, আমি পৌরসভার চেয়ারম্যান, আমি মেম্বার, আমি প্রধান, সুপ্রিম কোর্ট, বিএলআরও, এসডিএলআরও, ডিএম, এসডিও, এসপি, সব আমি। আর সেইটার জন্যে এই যে খণ্ড খণ্ড, এটা কিন্তু ফেলে দেওয়ার মতো ব্যাপার না। পুরো সিস্টেমটাকে, ওই মডেলটাকে, ওই যে ডায়মন্ড মডেল, সেই মডেলটাকে খুব সুচারুভাবে প্রতিটি এই জায়গাগুলোতে মাইক্রো উপায়ে একেবারে প্রতিস্থাপন করেছিল বা প্রতিষ্ঠিত করেছিল সেই জিনিসগুলোকে। এবং সেইটার মূল মনিটরিং সিস্টেমটা ছিল ওই সেই যেটা নিয়ে আপনারা খুব আলোচনা করেন, একটা বিশাল বিল্ডিং আর একটা টালির চালা। মূলত সেখান থেকেই সবটা কন্ট্রোল হতো। এখন এই মুহূর্তে আমি বলি না, ভোটের আগে থেকে বলতাম যে, এখন আবার বলছি সেই কথা, এখন তৃণমূল কংগ্রেস একটা বাজ পড়া নারকোল গাছ। এখন সে বাজ পড়া নারকোল গাছ হয়ে দাঁড়িয়ে তো আছে। এখন গ্রামাঞ্চলে যারা থাকেন জানেন যে বাজ পড়া নারকোল গাছ খুব উপকারী একটা গাছ, কিন্তু যাতে বাজ পড়ে যায় সে খুব ডেঞ্জারাস জিনিস। সেই যে দাঁড়িয়ে আছে, ও যে কোনো সময় ধপাস করে এদিক ওদিক যে কোনো জায়গাতে পড়ে যেতে পারে হাওয়ার বাতাসে। কাজে সেই গাছ কেটে কেটে পিস পিস করে নামাতে হয়, একদম মাথা থেকে পাতাগুলো ছেটে একজন ওঠেন, উঠে পরপর পরপর
তাকে গ্রাম্য ভাষায় বলা হয় ছে করে বা সেকশন করে করে দড়ি বেঁধে বেঁধে নামাতে হয়, সব শেষে আছে গোড়া। এখন সেই গোড়াটা কিন্তু অন্যান্য যে সেকশনগুলো সেগুলো খুঁটি তৈরির কাজে টাজে টুকটাক কাজে তাও লাগে, কিন্তু নারকেল গাছের ওই পড়ে থাকা ওই গুচ্ছমূলের গোড়াটা ও খুব একটা বেশি কাজে লাগে না। এখানে তৃণমূল কংগ্রেসের অবস্থানটা হয়েছে এই রকম, যেখানে আপনাদের সামনে যে দুটো ডেটের কথা বলছি, এক হচ্ছে 21 তারিখ ফলতান নির্বাচন। মানে আপনারা ভাববেন তাই তো সরকার গঠন হয়ে গেছে, ফলতান নির্বাচন এত ইম্পর্টেন্ট কেন? না, গুরুত্ব আছে তা। আর তার ঠিক পরের দিন 22 তারিখ সুপ্রিম কোর্টে ইডি আইপ্যাকের সাথে পশ্চিমবঙ্গ সরকারের এখন যে অংশটা, এইটা খুব একটা ভাইটাল জায়গাতে দাঁড়িয়ে আছে। কেন জানেন? ফলতার কথাটায় পরে আসছে, প্রথম অংশটায় আসি 22 তারিখের ঘটনায়। 22 তারিখের ঘটনাতে এই সরকার গঠন হওয়ার আগে ওখানে মামলাটা কার সাথে কার ছিল, যেটা আমরা সুপ্রিম কোর্টের যে ওটাকে বলা হয় শিডিউল বা লিস্ট, কজ নাম্বার, এই সমস্ত যখন আমরা চেক করতাম, এই 4 তারিখের আগে পর্যন্ত সেখানে কি লেখা থাকতো? লেখা থাকতো ইডি ভার্সাস, মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভার্সাস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এইটা হচ্ছে আসল জায়গা সুধী দর্শকবৃন্দ, এইটা হচ্ছে ইন্টারেস্টিং। এবং মামলাটা যে জায়গাতে দাঁড়িয়ে আছে সেটাও যথেষ্ট ইন্টারেস্টিং। এই ঘন্টা আপনাদের 2 মিনিট বলি, তাহলে খেয়াল করুন ওইখানে মামলা পক্ষে কে ছিল, কার বিরুদ্ধে করছে মামলা, যে ইডির যে মামলা, মানে কি বলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, এখানে তখন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় রুলড গভর্নমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের রুলড গভর্নমেন্টের পক্ষে দাঁড়ানো আইনজীবীরা, তার সাথে সেখানে কে মুখ্যমন্ত্রী? তখন মুখ্যমন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে সঙ্গ দিয়েছিল আর যারা যারা, সেই রাজীব কুমার থেকে শুরু করে ওই যে চিফ সেক্রেটারি টেরি, যারা যারা ছিলেন ওই মামলাটায়, যারা যারা জড়িয়ে গেছিলেন, তাদের তো ছিলই অংশ। সেগুলো সমস্ত হিয়ারিং হয়েছে এবং আপনাদের সামনে সেই হিয়ারিং গুলোর কমেন্টটি যতটা আমি পেরেছি তুলে ধরেছি, যখন যখন হয়েছে তখন তখন তুলে ধরেছি বিস্তারিতভাবে, ক্লিপ দিয়ে দিয়ে দেখিয়েছি। সেই মামলাটিতে ওই মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের ওই সমস্ত যে মামলাটা, তাদের তরফ থেকে যারা দাঁড়িয়েছিলেন, কপিল সিব্বাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্যাম দেওয়ান, মেনকা গুরুস্বামী, অভিষেক মনু সিংভি, একদম ভারতবর্ষের টপ লেভেলের সমস্ত আইনজীবীরা। বিপক্ষে যারা ইডির পক্ষ থেকে ছিলেন এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যারা ছিলেন, তাদের মধ্যে পড়েন সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং মিস্টার রাজু। এই জায়গাটাতে ওনাদের, মানে কপিল সিব্বালদের সমস্ত রকম সওয়াল জবাব, প্রায় 4 দিন ব্যাপী সেই সওয়াল রাখতে সুযোগ দেওয়া, সারা দিন ব্যাপী বলা যায় 3 ঘন্টা 4 ঘন্টা করে এক একটা পক্ষের শোনার পর বিচারপতি পি.কে. মিশ্রার ডিভিশন বেঞ্চ সেখানে যখন সলিসিটর জেনারেল তার সাবমিশন করেন, সেটা কমপ্লিট হয়ে যায়। তারপরে মিস্টার রাজুর সাবমিশন যখন চলছে, সেখানে মামলাটি সময় ছিল না, পিছিয়ে যায়। গতদিন সেই মামলা ওঠার কথা ছিল, সেই মামলাটিতে ডেট চান সলিসিটর জেনারেল তুষার মেহতা ভার্চুয়ালি এসে, এবং সেইখানে মামলাটির তারিখ নির্ধারিত হয় এই 22 তারিখ, আগামী 22 তারিখ। এখন সেখানে তো ইডিকে বিরোধিতার জায়গায় ছিল রাজ্য সরকার, এখানে তো আর তা নেই, এখানে তো সেই বিরোধিতার প্রশ্নই ওঠে না। এবং সুপ্রিম কোর্টের অবস্থান পর্যবেক্ষণ, অন্তত বিচারপতি, মাননীয় বিচারপতি পি.কে. মিশ্রার এক একটা মন্তব্য যা যা কিছু ছিল, সেগুলো কিন্তু যথেষ্ট যথেষ্ট ইঙ্গিতবাহী। সেখানে তিনি বারবার করে উল্লেখ করেছিলেন যে এই রকম একজন মুখ্যমন্ত্রী একটা তদন্তের মধ্যে চলে গেলে, কোন একটা এজেন্সি তদন্তের মধ্যে ঢুকে গিয়ে এরকম করে আসলে তো ভারতীয় মানে গণতন্ত্রের প্রতি সেটা ভালো দৃষ্টান্ত নয়, এটা একটা উদাহরণ হতে পারে না। এবং তৎপরবর্তীতে তিনি আরো আরো কঠোর কঠোর অবস্থান বা কঠোর কঠোর মনোভাব ব্যক্ত করেছেন, যেখানে বিভিন্ন রকম ফান্ডামেন্টাল রাইটস তুলে এনে
অযথা সময়কে বিলম্বিত করবার চেষ্টা করে যাচ্ছিলেন আইনজীবীরা, যেটা সাধারণ মানুষের চোখে দেখে মনে হয়েছে অনেকবার, বিভিন্ন আইনজীবীদেরও তাই মনে হয়েছে। একটার পর একটা বই ধরে ধরে শুধু সংবিধান আর বিভিন্ন রকম বিচারের রায় পড়ে যাচ্ছিলেন ওনারা। এবার কিন্তু ওই বিচারপতি পি.কে. মিশ্রা এটা জানিয়েছিলেন যে একটা ইন্টারিম অর্ডার তিনি দিতে পারেন। অবশ্যই মিস্টার রাজু সাবমিশন এখনো খানিকটা বাকি আছে, গতদিন আমরা সেটা জেনেছি। তাহলে 22 তারিখে তাঁর সেই সাবমিশন, এই মাঝখানে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে। ওই কয়লা কেলেঙ্কারিতে আরো বহু ইডি রেড হয়েছে, তৎপরবর্তীতে আরো বেশ কিছু তৎকালীন মন্ত্রী ইডির হাতে অ্যারেস্ট হয়েছেন, যাদের এই মুহূর্তে আর ওই তৃণমূল কংগ্রেসের ওই নেতা নেত্রী যারা যারা কিনা ওর মধ্যে জড়িত ছিলেন, তাদের হয়ে কথা বলবার আর কোনো দায় নেই। তার কারণ ক্ষমতাটায় তারা নেই, ক্ষমতার আশ্রয় ছত্রছায়া এ সমস্ত কিছুই নেই। আর পাশ থেকে সরে যাওয়া, এটা তো আমরা আগে দেখেছি। এখন প্রচুর বিধায়ক, প্রচুর তাদের মুখপাত্র প্রকাশ্য সংবাদ মাধ্যমে এসে এসে একের পর এক দিন দুর্নীতির মানে সেই অতলান্ত গভীর থেকে তুলে আনা বিভিন্ন পাক সেগুলো ছড়িয়ে দিচ্ছে, যে তৃণমূল কংগ্রেস কতটা ভয়ঙ্কর একটা স্বৈরাচারী এবং রাষ্ট্রবিরোধী, বারবার উল্লেখ করছি রাষ্ট্রবিরোধী দল হতে পারে, এবং সেটাকে ব্যান করা হোক। রাষ্ট্রবিরোধী সেই স্লোগানটা, জয় বাংলা স্লোগানটাকে ব্যান করা হোক। যদি পাকিস্তান জিন্দাবাদ ব্যান হতে পারে আমাদের দেশে, নিষিদ্ধ হতে পারে বা শাস্তি হতে পারে, তাহলে জয় বাংলাটাও বাংলাদেশের সেই স্লোগান, যা উস্কানিমূলক স্লোগান, সেটা এই রাজ্যে ব্যান করতে হবে। ওই দলটাকে ব্যান করা হোক। আর এই সমস্ত মাথাগুলোকে এবার এক এক করে বাবু ভিতরে ঢুকতে হবে। কেন ফলতা তাহলে এখানে ইন্টারেস্টিং? তার কারণ ওই যে ডায়মন্ড মডেল, ওই সেম মডেল, সেম শোষণের মডেল চতুর্দিকে ছড়িয়ে ছিল। আজকে ওই পুষ্পা, যে কিনা ওই পুরো পাইক বাহিনী নিয়ে, ওই যে মডেলটা আপনারা দেখেন ছবিতে, এটা ওখানকার না, সমগ্র রাজ্যে ছড়িয়ে দিতে চেয়েছিল। যেটা সব থেকে বেশি চলতো উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহারের একটা অংশ, এই সমস্ত জায়গায়, দিনাজপুরের কিছু কিছু অংশ, এগুলোতে চালাতো তারা। আর তারই আর একটা শহুরে অংশ, সেটা চালাতো সোনা পাপ্পু, গুলশান কলোনি, এই সমস্ত মিলে বিভিন্ন জায়গায় টুকরো টাকরা এই খোদ কলকাতা শহরের মধ্যে একটা মিনি পাকিস্তান করে তোলবার একদম মানে সুচারু প্রয়াস ছিল সেটা। তাহলে এই ভোটটা পলতার ভোট, সেই ভোটে ওই পুষ্পার মানে ওই বাজ পড়া নারকোল গাছের মতো দাঁড়িয়ে আছে। ফলতার মানুষ আগের ভোটেও যে ধরনের জালিয়াতি করেছে, এবং নির্বাচন কমিশন যে পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা অতীতেও করেছে এই ভোটে, তাদের তো আমরা স্যালুট জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। তাহলে ওই মডেল, ওই চুরির মডেল না থাকলে এদের দুটো ভোট পাওয়ার যোগ্যতা নেই। তাহলে ফলতা মডেল পতনের কেন দরকার, ডায়মন্ড মডেলের পতন কেন দরকার, মানে আনুষ্ঠানিকভাবে, তার কারণ ওই সমগ্র জায়গাতে একটা মেসেজ দেওয়ার দরকার। এবং ভারত সরকার, এই রাজ্যের এই বিজেপি সরকার, এই সরকারটা কিন্তু শুধুমাত্র একটি রাজ্য সরকার এই মুহূর্তে নয়। এই সরকারকে সমর্থন করে যে সমস্ত মানুষ, কর্মীবর্গ, সকলের অন্যতম প্রধান একটা জায়গা, যেটা আমি বারবার বলছি, অনেকে হয়তো এখনো গুরুত্ব দিচ্ছেন না, মানে দর্শকদের কথা বলছি, তারা হয়তো ভাবছেন যে না, এই একই কথা রিপিট করছি কেন। তার কারণ দেশ রক্ষা, দেশের সুরক্ষায় পশ্চিমবঙ্গের সীমান্ত ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং এই সরকারের অন্যতম প্রধান ফোকাস হচ্ছে সেইটা, যেখানে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রথম ক্যাবিনেটের পরে জানিয়েছেন ওই কাঁটাতারের ব্যবস্থা করেছেন। এক একটা গ্রামে গেলে হার হিম ঘটনা শুনতে পাবেন আপনারা, যারা সেখানে থাকেন না, জানেন না। এখন ওই কাঁটাতার যেমন একদিকে চলবে, তেমনি মাতৃভূমি রক্ষার জন্যে প্রতিটি গ্রামে, প্রতিটি জায়গায় অভিযোগটা তো জানাতে হবে। শুধু দর্শকবৃন্দ, আমি এর আগেও বলেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এফআইআর করুন। এবার তো পুলিশ আপনাদের এফআইআরটা নেবে,
লিখিত অভিযোগ এদের নামে করতে হবে। চোর 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 বললে হয়তো মনের খানিকটা শান্তি হবে, আমি বুঝতে পারছি, সত্যি তাই। চোরকে চোর বলবে না তো কি বলবে? কিন্তু দোকান কাটা নির্লজ্জ, তাদের ওই চোর টোর শুনে কিছু যায় আসে না। তাদেরকে আইনি উপায়ে, আইনি পথে বাঁধার ব্যবস্থা করুন, আইনের হাতে যাতে তুলে দেওয়া যায় তার ব্যবস্থা করুন। এই জন্য অনুরোধ করছি, এফআইআর করুন, মামলা করুন, যেটা পারেন করুন। কারণ এবার শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এবার পুলিশ এফআইআর নেবে, যথোপযুক্ত ব্যবস্থা হবে। এবং আমাদের কাছে আগামীতে যেটা খবর, ওই 22 তারিখ কিন্তু বড় কিছু খবর আমরা পেতে পারি। তার কারণ আরো অন্য দিক থেকে আছে, যে পরিমাণ সম্পত্তি নিয়ে মানে সম্পত্তি সহ অফিসের আরো বিভিন্ন রকম কেলেঙ্কারি গুলো নিয়ে নাড়াচাড়া পড়ছে, তাহলে ওই একটা বা দুটো কেলেঙ্কারিতে কি এদেরকে বেঁধে রাখা উচিত? কারণ যেখানে যত কেলেঙ্কারি হয়েছে, সমস্ত কেলেঙ্কারি চক্রান্ত, সেটা অভয়াকাণ্ড হোক, সেটা কয়লা হোক, সেটা বালি হোক, সেটা চাকরি দুর্নীতি হোক, সমস্ত কিছুর সঙ্গে জড়িত গিয়ে ঠেকছে একটি বিন্দুতে। তাহলে গুছিয়ে বেঁধে ভিতরে ঢোকাতে হবে এদেরকে, যাতে আর না বেরোতে পারে। ওই যে বলেছিলাম, এবারে পশ্চিমবঙ্গের ভোট সারা ভারতের ইতিহাস দৃষ্টান্ত নজিরবিহীন, এসআইআর নজিরবিহীন একটি ঘটনা। তেমনি ভোট দিলেও মানুষ রেকর্ড ভোট দিল, নজিরবিহীন ভোট দিল। তেমনি এই গ্রেপ্তার গুলো যেগুলো হবে, সেটা ভারতবর্ষে ইতিহাস হয়ে থাকতে চলেছে। নজিরবিহীন গ্রেপ্তারির দিকে আগামী দিন আমরা দেখতে পাবো। সকালে রাত্রিরে ঘুম থেকে উঠে মানুষ চমকে চমকে উঠবে, এক একটা বড় বড় ওই বাজ পড়া নারকোল গাছ যখন ধপ ধপ করে পড়বে। শুধু দর্শকবৃন্দ, সেদিকে আমরা তাকিয়ে থাকবো, আপনারাও তাকিয়ে থাকুন। মানুষের ভাষার পর্দায় মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইবটা একটু করতে ভুলবেন না। এই ধরনের আরো ইন্টারেস্টিং খবর, এপিসোড, এইগুলোর জন্য আরো প্রচুর তথ্যবহুল এপিসোড, সেগুলোর কাজ আমাদের চলছে, সেগুলো আপনাদের সামনে অবশ্যই হাজির করবে। এবং সরকারের আগামী দিনের যে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম, সেগুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।